দর্শক সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটি নিউজের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রা। প্রতি রাতে আপনারা আমাদের এই আয়োজন দেখেন, আবারও কৃতজ্ঞতা জানাতে চাই এবং আজকের আয়োজন শুরু করতে চাই। খবরে অনেকেই দেখেছেন যে বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা স্বাস্থ্যের যারা আছেন তাদের কিন্তু একের পর এক যে সমস্ত দুর্নীতি চিত্র গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে সেটি কিন্তু রীতিমতো সবাই কিন্তু একটু নড়ে চড়ে বসছেন। এবং আমরা যে কথাটি বলতে চাই যে সরকারের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের যে নীতি, সে কারণেই কিন্তু একের পর এক যে দুর্নীতিবাজ যুগ যুগ ধরে যারা আশ্রয় প্রশ্রয় পেয়ে আসছে তাদেরকে কিন্তু আমরা দেখছি যে আইনের আওতায় আনতে মানে সবাই সেই পর্যায়টি নিয়ে নানা পর্যায়ে আমরা কথা বলার চেষ্টা করি। কেউ কেউ বলার চেষ্টা করেন আবার এটি নিয়ে যে তাহলে একেবারে দেশ দুর্নীতি ঢেকে গেছে। কিন্তু বছরের পর বছর যুগ যুগ ধরে এরাই কিন্তু নানাভাবে আশ্রয় প্রশ্রয় মদত পেয়ে আজকের এই পর্যায়ে এসছে। আমরা আজকের বিষয় নির্ধারণ করেছি দুর্নীতির আশ্রয় প্রশ্রয় মদত। আমরা যাদেরকে পেয়েছি একটু পরিচয় করে দিতে চাই। আমরা সাবেক মুখ্য সচিব ও ক্লাইমেট ভালনারেবল ফোরামের বিশেষ দূত আবুল কালাম আজাদ স্যারকে পেয়েছি, স্যার স্বাগত জানাচ্ছি। আমরা পেয়েছি সাবেক চেয়ারম্যান এনবিআর এর মোশাররফ হোসেন ভূঁইয়া স্যারকে। আমরা পেয়েছি সভাপতি জাতীয় স্বাস্থ্য অধিকার আন্দোলনের অধ্যাপক ডক্টর রশিদী মাহবুব স্যারকে পেয়েছি। আমরা পেয়েছি সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক এবং লেখক সাংবাদিক স্বদেশ রায়কে পেয়েছি। প্রত্যেককে শুভেচ্ছা। আমরা তাওহিদ সৌরভ আমাদের এটি নিউজের প্রতিবেদক, তার একটি প্রতিবেদন আমরা একটু দেখব। বিশেষ করে আজকে এটি নিউজের বিশেষ করে সারাদিন ধরে সেটি সম্প্রচারিত হয়েছে এবং আপনারা জানেন যে স্বাস্থ্যের ড্রাইভার মালিকের সেই একজন ড্রাইভারের যে সম্পদ সেইটির রেশ কাটতে না কাটতেই আমরা পরিবার পরিকল্পনার যিনি প্রজেক্টর ম্যান অর্থাৎ সড়কে ঘুরে ঘুরে মানুষকে সচেতন করার যার দায়িত্ব অর্থাৎ প্রজেক্টর চালানো, মেশিনম্যান বলা হয় পোস্টটি, তার বেশ কিছু বিষয় আমরা একটু দেখে আজকে আমাদের সঙ্গে যেমনটা বলছিলাম ডক্টর রশিদী মাহবুব আছেন, স্যারকে দিয়ে আজকে শুরু করতে চাই। আমরা তাওহিদ সৌরভের প্রতিবেদনটি দেখব। সম্প্রতি এটি নিউজের হাতে আসে আখতারুজ্জামান সম্পর্কে বেশ কিছু তথ্য। রাজধানীতে তার রয়েছে বহুতল ভবন, ফ্ল্যাট আর প্লট। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চলছে সেই সম্পদের খোঁজ। রাজধানীর মিরপুর 10 নম্বর সেকশনের ব্লক ডি 27 নম্বর রোডের 3 নম্বর বাড়ি এটি। রোকসানা মঞ্জিল। তথ্য বলছে আক্তারের স্ত্রী নাম রোকসানা। আর এলাকাবাসী জানিয়েছেন 6 তলা এই ভবনের মালিক পরিবার পরিকল্পনা অধিদপ্তরের রাস্তায় রাস্তায় প্রজেক্টরে ছবি দেখানোর দায়িত্বে থাকা সামান্য কর্মচারী আখতারুজ্জামান। রোকসানা মঞ্জিল তো ওই যা হ্যাঁ থাকে, এই তো আক্তার মিয়া আর হ্যাঁ স্ত্রী, এই তো চাকরি করে। কিছু চাকরি করে পরিবার পরিকল্পনা চাকরি করে। এর ঠিক 3টি গলির আগে ডি ব্লকের 31 নম্বর রোড, 11 নম্বর বাড়ি মোল্লা প্লেস। এখানেও রয়েছে আক্তারের সম্পদ। এই বাড়ির 6ষ্ঠ তলার পুরোটাই কিনেছেন তিনি। এইটাই 6 তলা, ওই আক্তার ভাইয়ের আর কি। আক্তার ভাই কি করে বলে চাকরি করে বলে নাকি ওই অফিসে বলে কোন জায়গায়। এখানে শেষ নয়, মিরপুরে খোঁজ পাওয়া গেছে তার আরো অনেক সম্পদের। এখানকার এভিনিউ 5-এ আব্বাসউদ্দিন স্কুল সংলগ্ন এলাকায় প্লট রয়েছে 2 কাঠার। সেনপাড়া ওয়ার্ড নম্বর 3 পল্লবীতে কিনেছেন আরো 2 কাঠার প্লট। রাজধানীর বাড্ডা সুবস্তু টাওয়ারে ছেলে আসিফের নামে কিনেছেন আরো একটি দোকান। শালিকার নামে করেছেন গাড়ি। তবে সবকিছুই বৈধ পথে উপার্জন বলছেন আখতারুজ্জামান। আমার বাপ 65 সালের মেম্বার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। 14 লাখ টাকা একটা জায়গা কিনছি, ওদের বাড়ি করছি। এইসব 11.5 লাখ টাকা একটা বাড়ি আর কি সরকারের ট্যাক্স দিচ্ছে হচ্ছে বুঝো। মাত্র এসএসসি পাস এই কর্মচারী 1 দশকেরও বেশি সময় নিজের নিয়ন্ত্রণে রেখেছেন আইইএম ইউনিট। তার এমন কর্মকাণ্ড ছিল পরিবার পরিকল্পনা অফিসে রীতিমতো স্বাভাবিক ঘটনায়। সবাই আক্তারের কথাই চলতো। এইখানে হলো সমস্ত ইউনিটের চাইতে এই ইউনিটটা হলো বরাদ্দ বেশি। 2-4টে বাসে 2-4টে স্টিকার লাগাইয়া ছবি টবি তুলে দেখাই দিয়েছে যে স্টিকার লাগানো হয়ে গেছে। এভাবে মনে করেন টাকাটা জায়েজ করছে। সারা বাংলাদেশে পরিবার পরিকল্পনার উপরে বিলবোর্ড করা হইতো। সেই প্রতিটা থানায় প্রত্যন্ত অঞ্চলে এই বিলবোর্ড লাগানো হইতো। মনে করেন কোটি কোটি টাকার এটার কাজ ছিল। টেন্ডারে দেখাইতো যে কত কোটি টাকার বিলবোর্ড স্থাপন করা হয়েছে, কিন্তু আসলে কিচ্ছু না। এইভাবে সে টাকাগুলো তারা আত্মসাৎ করছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিএবি বলছে এ ধরনের ব্যক্তিদের সাথে আরো অনেকে জড়িত থাকেন। তার সাথে বিভিন্ন পর্যায়ের অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং উচ্চ পর্যায়ের যারা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, বিশেষ করে ঠিকাদারি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সাথে জড়িত, তাদের যোগসাজশের
সমূহ সম্ভাবনা রয়েছে। তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। আমরা গতকালকে যে প্রতিবেদনটি দেখেছিলাম সে সংশ্লিষ্ট আরও প্রতিবেদন রয়েছে, দর্শক আমরা একটু দেখাতে চাই। এবং আমরা যেমনটা বলছিলাম অধ্যাপক ডক্টর রশিদে মাহবুব স্যারকে দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে চাই, যে স্বাস্থ্য মন্ত্রণালয় বা তার স্বাস্থ্য অধিদপ্তর কিংবা তার সংশ্লিষ্ট যে সমস্ত অধিদপ্তরগুলো রয়েছে, আমরা একজন মেশিন ম্যান অর্থাৎ প্রজেক্টর ম্যানের এই বিষয়টি দেখলাম। অর্থাৎ স্বর্ণের রাজহাঁসের ডিম পাড়া একটা রাজহাঁসের ডিম যেন পরিবার পরিকল্পনা বা এরকম তথ্য কিন্তু আজকে নানাভাবে এসছে। নিশ্চয়ই আমাদের সঙ্গে অধ্যাপক ডক্টর রশিদ বাবু আছেন, স্যার কিছু যোগ করার আছে কিনা? যোগ করার তো কিছু নাই, যা আপনারা বলছেন তা তো দেখাই যাচ্ছে। কিন্তু কেন ঘটছে, কিভাবে ঘটছে, সেগুলি নিয়ে হয়তো পর্যালোচনা করা যায়। একই সাথে এর থেকে মুক্তি পাওয়ার পথ কি সেটা নিয়ে চিন্তা করা যায়। এর বেশি তো কিছু বলার নেই, কারণ আপনারা যে তথ্যগুলো দেখালেন যে একটা প্রজেক্টর ম্যান, তার কথা হচ্ছে যে প্রজেক্ট চালাবে, প্রজেক্টরটা চালাবে, কিন্তু দেখা গেল সে সম্পদের মালিক হয়েছে। নিশ্চয়ই এখানে ওই যে ইউনিটটাতে কাজ করে তাদের অনেক বাজেট আছে, সেই বাজেটটা ঠিক সেইভাবে ব্যয় না করে ওইখান থেকেই তারা এই টাকাগুলো কিভাবে নেওয়া যায় সেই প্রক্রিয়াটাই বেশি করেছে। ওখানকার যে আসল উদ্দেশ্য এবং প্রক্রিয়াগতভাবে ওই বাজেটের টাকাগুলো খরচ করা সেগুলো হয়নি। সুতরাং বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো ঘটছে। প্রথম কারণ হচ্ছে যারা করছে তারা ক্ষমতাবান বলতে আপেক্ষিক। অফিসের ক্ষমতা যারা অধিষ্ঠ তাদের সাথে আছে, কিংবা সে নিজের কিছু মেকানিজম তৈরি করেছে যাতে তাকে ক্ষমতাবান বলা যায় এবং সে এই কাজগুলো করার জন্য অবৈধভাবে করার জন্য নিজের ইয়ে দিয়ে কাজগুলো করতে পারে। এবং এটা এইখানেই না, আমার অভিজ্ঞতা যদি আমি বলি, 60 সাল থেকে আজকে আপনার 2020, এই 60 বছরে অনেক মেডিকেল কলেজে আমি কাজ করেছি এবং বঙ্গবন্ধুতে কাজ করেছি, ঢাকা সব জায়গায় কাজ করেছি। কাজ করতে গিয়ে যেটা দেখেছি যে যাদের মূল দায়িত্ব তারা অনেক সময় দায়িত্বটা ওইভাবে পালন করে না কিংবা পালন করতে সক্ষম না। যেমন আমি ছোট ছোট কতগুলো উদাহরণ দিই। প্রথম কথা হচ্ছে মেডিকেল কলেজে আপনার কতগুলো টাকা সংগ্রহ করার পথ আছে, যেমন সিট্রেন, প্যাথোলজি ল্যাবরেটরি, এই টাকাগুলো কিন্তু ট্রেজারিতে জমা দেওয়ার কথা। কিন্তু দেখা গেল যে ট্রেজারিতে এই টাকাটা জমা হয়নি। যখন অডিট হলো কি হয়েছে, কিন্তু কাগজপত্র ট্রেজারি বিলে কিন্তু ভুয়া সাইন সাপোর্ট চলে আসছে। সুতরাং এই জায়গাটা কিন্তু ওনারা অলরেডি তুলে নিয়ে চলে গেছে, তারা এটা জমা দেয়। একইভাবে যদি আমরা দেখি যে টেন্ডারে গিয়ে, টেন্ডারের অনেকগুলো প্রক্রিয়া আছে প্রকিউরমেন্টের, সেখানে যখন প্রকিউরমেন্টটা করে সেখানে কন্ট্রাক্টরদের একটা সংযোগ থাকে যে কি আনতে হবে কি না আনতে হবে। যদিও সেখানে টেন্ডার কমিটি আছে বা আদার্স কমিটিগুলো আছে, কিন্তু অরিজিনালি কিন্তু কাজটা হয়ে যায় যখন তাদের যোগসযোগে এই টেন্ডারটা হয়। এরকমও ঘটনা আমার জীবনেই ঘটেছে। 150 টাকার জিনিস 1800 টাকা দিয়ে কিনেছি, সব ঠিক আছে। এখন আপনি যখন রিসিভ এন্ডে যান তখন কিন্তু এটা কিভাবে আপনি বাদ দিবেন এটা নিয়ে খুব দ্বন্দ্বে পড়ে যাওয়া যায়। তো সুতরাং আর যে ড্রাইভারের ইয়াটা যেটা আসছে, উনি অনেকদিন থেকে আসছে, উনি ওখানকার চিফ বস যে তার গাড়ি ড্রাইভ করতো। সুতরাং তার কিন্তু একটা অ্যাক্সেসিবিলিটি ছিল যারা ক্ষমতাবান ওখানে তাদের কাছে, এবং সেখানে গৌজোর রাজত্ব করে কাজ করেছে। অনেক সময় যারা তাদের বস, সেই বসরাও কিন্তু তাদেরকে একটুখানি ফ্লেক্সিবল লিবার্টি দিয়ে দেয়, তারা অনেকগুলো কাজ করে ফেলে। সুতরাং এটা একদিনের নয়, এটা যুগে যুগে ঘটে আসছে। এরকম আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলোতে আছে, বোর্ড অফ রেভিনিউতে আছে। বোর্ড অফ রেভিনিউর কথা আমি রংপুরে তখন, সেখানে ওই কন্ট্রাক্টরদের একটা ফেরত পাওয়ার সুযোগ থাকে, তারা ওই টাকা যে জমা দেয়। দেখা গেল এক ভদ্রলোক ওখানকার যে এডিশনাল ছিল, কি বলে যে ওনাদের মানে চিফ ওই রংপুর এরিয়ার, দেখা গেল হঠাৎ করে শুনলাম ওই অফিস থেকে কন্ট্রাক্টররা তাদের রিফান্ড গুলো তুলে নিয়ে যাচ্ছে, বৈধ বা অবৈধভাবে এটা আমি জানি না, কিন্তু প্রাপ্তির
যোগ ছিল এগুলো আমাদের জানা। সুতরাং দুর্বৃত্তায়ীদের যে ব্যাপারটা, ক্ষমতাবানদের আশ্রয় প্রশ্রয় এটা হয়, এবং এখানে তদারকিটা কিন্তু আপনার সবচেয়ে, যদি আর্টিকুলেটেড ফর্মে তদারকি না হয় তাইলে এই জায়গাগুলোতে হয়ে যাবে। তো বর্তমানে মন্দের ভালো যে তারা এত মহিরূপ ধারণ করছে যে এখন সবাই এটা জানে, সুতরাং সেই জন্যই তারা আজকে এক্সপোজ হচ্ছে। তো এইটা দিয়ে কিন্তু আমার মনে হয় দুর্নীতি মুক্ত আমরা করতে পারবো তা কিন্তু ঠিক নয়। আমাদের কিন্তু প্রক্রিয়া সূত্র ধরে আমি বিশেষ করে আবুল কালাম আজাদ স্যারের কাছে যেতে চাই যে স্যার, মানে এই বিষয়গুলো অর্থাৎ যুগ যুগ ধরে, যেমনটা শুরুতে আমি বলেছিলাম যে এই মানুষগুলো কিন্তু আছে, এবং আক্তার হোসেন যার কথা আমরা দেখাচ্ছিলাম, এবং উনি 82 সালে এখানে যোগ দিলেন। 82 সালে আরেকজন আব্দুল মালেক, যিনি ড্রাইভারের কথা নিশ্চয়ই আজকে সকল গণমাধ্যমে সেটা প্রকাশিত হয়েছে, সেই সময়টাতে তারা যোগ দিলেন, এবং তারা পুরো এরশাদের সময়টা, পরবর্তীতে খালেদা জিয়ার পরবর্তী সময়টা, পরবর্তীতে আওয়ামী লীগের সেই সময়টা, পরবর্তীতে আবার বিএনপির সময়টা, অর্থাৎ এই সময়গুলো সরকার পরিবর্তিত হয়েছে কিন্তু তাদের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ দুর্নীতিবাজদের যে কোনো দল নেই সেটি কিন্তু বোঝা যায়, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে স্যার, এই যে এই মুহূর্তে সরকার তাদেরকে ধরছে, ভাবখানা এরকম যে একেবারে দুর্নীতির দেশ ডুবে গেল, এরকম একটি সমালোচনাও কিন্তু কেউ কেউ করছেন, বিশেষ করে টিআইবির পক্ষ থেকে বা অন্যান্য যারা এগুলো নিয়ে কাজ করেন তারা কিন্তু বলছেন। কিন্তু আমরা যদি একটু রুট খুঁজতে চাই তাহলে সেই 82 সালের কথা শুধু এই কেসের ক্ষেত্রে বললাম, কিন্তু অন্যান্য ক্ষেত্রেও কিন্তু এরকম রুট অনেক গভীরে। সেই ধারাবাহিকতায় তাহলে কি দুর্নীতি বিরোধী অভিযানগুলো থাকবে না, চলবে না? মানে স্যার আপনার কাছে কি মনে হয়? আচ্ছা স্যার। ধন্যবাদ। যেটি মাননীয় প্রধানমন্ত্রীর কথা দিয়ে আপনি বলেছেন সেটা হচ্ছে জিরো টলারেন্স এগেইনস্ট কারাপশন। দুর্নীতি এবং ধরেন যে কোনো আর্গুমেন্ট দিয়ে তাকে টিকানো যাবে না। হ্যাঁ, তার জন্ম হয়েছিল সেই সেনা শাসনের আমলে যখন তার নিয়োগ হয়েছে এবং সে বেড়ে উঠেছে, হয়তোবা তখন থেকেই তার ধরেন যে এই দুর্নীতি করার চেষ্টাটা প্রবল ছিল, কিন্তু দিনকে দিন এটা বেড়েছে। এই বিষয়ে শুধু খেয়াল করা, সেটা হচ্ছে যে সিস্টেম মোতাবেক কাজটি হচ্ছে কিনা। এবং ধরেন যে এই যে আমরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যে কর্মচারীর কথাটি শুনলাম, এটি তো সে কাজটি একা করে নাই। একটা সাপ্লাই যদি নিতে হয় তাহলে পরে তার কিন্তু একটা টিম থাকে, যে টিম এই সাপ্লাইটা গ্রহণ করবে। তার মানে হচ্ছে চেইনের মধ্যে হয়তো অনেক লোক আছে, নিঃসন্দেহে তদন্তে এগুলো বেরিয়ে আসবে। কিন্তু খেয়াল করেন যে বর্তমান সরকার দুর্নীতি বিরোধী অভিযান প্রচন্ডভাবে চালাচ্ছে। শুধুমাত্র সরকারি কর্মচারী না, ইভেন জনপ্রতিনিধি। এই যে বিগত বর্তমান কোভিড চলাকালীন সময়ে যে সমস্ত খাদ্য সহায়তা এবং অন্যান্য সহায়তা সরকার দিয়েছে, সেখানে যেখানে দুর্নীতি হয়েছে সেখানে তো কঠোর হস্তে তাদেরকে ধরা হয়েছে। কিন্তু এগুলো হচ্ছে আপনার এইভাবে যদি বিবেচনা করেন যে বড় বড় দুর্নীতি, আপনি যদি পত্র পত্রিকা, রেডিও, টেলিভিশন, বিভিন্ন মাধ্যম দিয়ে খোঁজ করেন, আপনি কিন্তু সেটা পাবেন না। এরকম ছোট ছোট দুর্নীতি আছে, ছোট ছোট দুর্নীতি হচ্ছে, কিন্তু এগুলো শক্ত হাতে দমন করার জন্য পদক্ষেপ আছে। তার কারণে এটা সারফেসে বেশি আসছে, শনাক্ত হচ্ছে, মালিকের মতো লোক শনাক্ত হচ্ছে। এই কথাটাই ঠিক রশিদি মাহবুব যেটা বললেন, সেটা হচ্ছে এই লোকটাতে একদিনে বেড়ে ওঠে নাই। আর এই ধরনের লোকজন কোনো কোনো ক্ষেত্রে তারা প্রেশার গ্রুপ হয়ে যায়। এই প্রেশার গ্রুপকে এই নিউট্রাল করার জন্য মেকানিজম ডেভেলপ করা দরকার আমাদের। আমি সরকারি কর্মচারী ছিলাম একজন, আমিও সেখানে বলবো ব্যর্থ যে আমরা কেন ধরেন যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ড্রাইভার, সেসব পরিবার পরিকল্পনা অধিদপ্তরে কেন, সে অন্য মন্ত্রণালয়ে বদলি হোক না। সচিবালয় ভিত্তিক যে চাকরিগুলো আছে, এই চাকরিগুলো কি এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে দিতে তো খুব সমস্যা হওয়ার কথা না, কিন্তু নিয়োগ বিধির কারণে, বর্তমান যে সিস্টেমের কারণে সেটি হয়তো হয় না। কিন্তু এটি খুব অল্প প্রয়াস দিয়ে এটি চালানো সম্ভব। তাতে করে এই মালিক, সে ডিজি হেলথের ড্রাইভার, সে যদি অন্য মৎস্য অধিদপ্তরে গিয়ে একজন সাধারণ একজন অফিসারের ড্রাইভার হন, তখন কিন্তু তার দুর্নীতি করার স্কোপটাও কমে যাবে। এই বিষয়গুলো আমার মনে হয় যে সিস্টেমের মধ্যে আমাদের হাত দেওয়ার সময় এসছে। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বলিষ্ঠ পদক্ষেপ দিচ্ছেন, আরেকটা কথা বলি আমি, সেটা হচ্ছে যে
এই যে রশিদি মাহবুব সাহেব যেটা বললেন যে হাসপাতালের বিভিন্ন ডিউজ গুলো আদায় করে, জমা হয় না ঠিক মতো। যত বেশি ডিজিটাল পদ্ধতি বাস্তবায়ন করা যাবে তত দুর্নীতির সুযোগটা কমে যাবে। বর্তমান সরকারের এই যে ডিজিটাল বাংলাদেশ গঠনের যে প্রয়াস, আপনি এসি ল্যান্ডের অফিসগুলোতে যান, ডিসি অফিসে যান, যেখানে আগে বলা হতো এরকম যে একদম দুর্নীতি ছাড়া কোনো কথাই হতো না, কিন্তু এই ডিজিটাল সিস্টেমগুলো বাস্তবায়ন করার ফলে দুর্নীতির স্কোপটা অনেক কমে গেছে। আমি বিশ্বাস করি সরকার অনেকগুলো আইন তৈরি করেছে। আপনি যদি লিস্ট দিতে যান, অন্তত বিগত সময় 10-15টা আইন তৈরি হয়েছে সুনির্দিষ্ট। এগুলো সন্ত্রাস বিরোধী আইন থেকে তথ্য অধিকার আইন বলেন, প্রতিযোগিতা আইন, অথবা মানি লন্ডারিং বা মাদক পাচার বা জনস্বার্থ সংক্রান্ত তথ্য প্রকাশন আইন, এরকম 10-12টা আইন হয়েছে। কিন্তু এর সঙ্গে সঙ্গে ডিজিটাল পদ্ধতির বিকাশ যত হবে, আমি মনে করি ছোটখাটো দুর্নীতিগুলো এগুলো মুক্ত হবে। আপনি জানেন যে আমাদের টেন্ডারিং সিস্টেমটা, এই ডিজিটাল পদ্ধতিতে টেন্ডারিং সিস্টেম আছে, ওই টেন্ডারিং সিস্টেমের মধ্যে এখন দুর্নীতি নাই, তাহলে কোথায় গিয়ে থাকলো? দুর্নীতিপরায়ণ লোকরা কিন্তু ওরকমই, তারা আপনি 5টা পদ বন্ধ করলে 6টা পদ খোলার চেষ্টা করে। কাজেই প্রতিনিয়ত ভিজিল্যান্ট থাকতে হবে যে দুর্নীতিপরায়ণ লোকটাকে যাতে কঠোরভাবে দমন করা যায়। বর্তমান সরকার যেটা করছে আরো করতে হবে শক্তভাবে। স্যার আমি যেটা মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি বারবার বলছিলেন যে আমরা চোর ধরতে গিয়ে আমরা নিজেরাই চোর হয়ে গেলাম, অর্থাৎ এই ক্যাসিনো যুগের পর যুগ চলছে, কারা বাংলাদেশে সেটি শুরু করেছিলেন এগুলো আমরা সব দেখিয়েছি এই 10 নিউজে। কিন্তু যখনই এই সরকার মানে সেটির বিরুদ্ধে অভিযান পরিচালনা করলো, অর্থাৎ বিষয়টি সামনে এলো, আবারও বলছি কোনো গণমাধ্যম কিন্তু সেটি প্রকাশ করেনি, অর্থাৎ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারাই কিন্তু খুঁজে বের করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, তারপর কিন্তু সেটি গণমাধ্যমে এসছে। কিন্তু ভাবখানা এরকম যে এই মুহূর্তেই বোধহয় এগুলো হচ্ছে, কিন্তু আমরা ড্রাইভার মালিকের যে বিষয়টি আছে, জি আমরা এই বিষয়গুলো নিয়ে স্যার একটু কথা বলবো। শুধু স্বদেশটাকে একটু বলে রাখবো যে টিআইবি যেভাবে দুর্নীতির সূচক নির্ধারণ করে, অর্থাৎ সংবাদপত্রে দুর্নীতির কি কি খবর ছাপা হলো সেটির উপর ভিত্তি করে তাদের কিন্তু সুনির্দিষ্ট কোনো গবেষণা কিংবা কোনো কিছু না থাকলে শুধুমাত্র পত্রিকার উপরে, অর্থাৎ সেই রংপুরের ভুরুঙ্গামারি থেকে একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে, সেখানে কোনো একটি জায়গায় দুর্নীতির কথা হয়েছে, সেটিও তারা আমলে নেন। সেটি কতটা গ্রহণযোগ্য? তাহলে তো সরকারই বরঞ্চ এই দুর্নীতি খুঁজে বের করতে নিরুৎসাহিত হবে যেভাবে গবেষণা করছে। আমি ঠিক স্বদেশটাকে বোঝাতে পেরেছি কিনা প্রশ্নটি এটি মোশাররফ স্যারকে একটু বলা যে স্যার এই দুর্নীতির খবর প্রকাশের পেছনে একটা পলিটিক্যাল এজেন্ডা থাকে এবং কোনো অগণতান্ত্রিক সরকার এই সুযোগে ওত পেতে থেকে রাষ্ট্রীয় ক্ষমতাও কিন্তু দখল করার মতো ষড়যন্ত্র করে। আমরা 75-এ দেখেছি, পরবর্তীতে বাংলাদেশে বিভিন্ন অন্তত 8 বার আমরা সেই সুযোগগুলো দেখেছি। আপনাদের দুজনের কাছ থেকে শুনবো। একদম ছোট একটা বিরতি নিয়ে আমি ঘুরে আসতে চাই। নিচে ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন। দর্শক, আমরা স্বদেশ টায়ের কাছে যাব। স্বদেশ টায় আপনার কাছে প্রশ্ন রাখা ছিল বিরতির আগে, অর্থাৎ সেই অখ্যাত কোনো পত্রিকার দুর্নীতির খবর ছাপা, হয়তো কেউ জানলো না, কেউ পড়লো না, সেই খবর দিয়ে যখন আমরা দেখি যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে দুর্নীতির সূচক তৈরি করা হয়, মানে সেটি কিন্তু অনেকে তখন নানান ধরনের প্রশ্ন, অর্থাৎ কত ধাপ এগুলো, কত ধাপ পিছলো, সেটি নিয়ে কিন্তু অনেকে নানান ধরনের মন্তব্য সমালোচনা করে থাকেন। কিন্তু যে পত্রিকা কেউ চিনলো না, জানলো না, সেই পত্রিকায় প্রকাশিত খবরে নিয়ে সূচক তৈরি, সেটাও একটা দুর্নীতি কি না? স্বদেশটা কি বলবেন? না, এখানে আমি দুটো বিষয় বলি। এক হচ্ছে কি, আমাদের দেশে যখন প্রথম রিপোর্টটা বের করলো হচ্ছে টিআইবি এবং বাংলাদেশকে দুর্নীতিতে 1 নম্বর দেখালো, এটা 2000 সালে, তখন হ্যাঁ। আচ্ছা, ওই রিপোর্টটা কিন্তু নিচে মূল রিপোর্টের নিচে লেখা ছিল যে এটি নিউজে প্রোগ্রাম করছি, তারপর আমি নাম এর নীতি হচ্ছে কমপক্ষে 3টি সোর্স থেকে তাদেরকে এইগুলোকে কনফার্ম করতে হবে এবং এটাকে 3টি সোর্স থেকে তাকে তথ্য নিতে হবে, কিন্তু এখানে একটি সোর্স থেকে নেওয়া হয়েছে। আচ্ছা,
সেখানে কিন্তু এটা বলা ছিল। আচ্ছা, এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক চ্যাপ্টারে কিন্তু এটা একদম পরিষ্কার আছে যে তাদেরকে 3টি সোর্স থেকে এটা করতে হবে, কিন্তু এখানে তারা একটি সোর্স থেকে হচ্ছে, যদি শুধুমাত্র সংবাদপত্রের উপর ভিত্তি করে যখনই করা হচ্ছে তখনই কিন্তু গুলো হচ্ছে তাদেরই নীতি পরিপন্থী হচ্ছে। আর দুই যে বিষয়টা হচ্ছে সংবাদপত্রের রিপোর্ট, আমিও সংবাদপত্রের মানুষ, আমি সংবাদপত্রকে খাটো করব না, কিন্তু তারপরে দুটো ঘটনা আমি দেখি হচ্ছে ঘটে ইদানিং। সেটা হচ্ছে কি, মানে কোনো একটা সোর্স থেকে যদি অভিযোগ পাওয়া যায় তাহলে ওই থেকে অনেক সময় একেবারে রিপোর্ট আকারে সাজিয়ে দেওয়া হয়। আচ্ছা, সেখানে প্রতিপক্ষ অন্যান্য সোর্সগুলো বা অন্যান্য বক্তব্যগুলো থাকে না। যেমন সম্প্রতি একটা বড় পত্রিকায় একটা হাসপাতাল নিয়ে একটা নিউজ হয়েছে। এখন এটা জাস্ট আমার হচ্ছে প্রফেশনাল একটা কিউরিসিটি থেকে আমি ওই যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ইনডাইরেক্টলি একটু কথা বললাম যে আপনাদের এটা কি ব্যাপার। তখন আমাকে বললো যে আপনি তো সাংবাদিক, আপনি আসুন দেখুন যে এখানে যে বলা হয়েছে যে আমি এই হসপিটালটির মালিক, এখানে আমার এখানে একটা শেয়ার আছে কিনা। যদি আমার একটা শেয়ার থাকে তাহলে আমি একদম পুরো শেয়ার গুলো আমি ওই পত্রিকার মালিককে দিয়ে দেব। তা আমি তখন বললাম তো এমনও তো হতে পারে হয়তো আপনার শেয়ারটা আপনি অন্যের নামে রেখেছেন। তখন কিন্তু একটা ব্যাপার হচ্ছে, এটা হয়তো আমি তাকে যুক্তির খাতিরে বললাম, কিন্তু আমি যখন রিপোর্টটা করব, আমার রিপোর্টটা তো সঠিক হতে হবে। যার মানে একটিও শেয়ার নেই, আমি তো তাকে ওই হসপিটালের মালিক বলতে পারি না। কিন্তু আমাদের মাইন্ডসেট এরকম যে এই ধরনের খবরগুলো বিশ্বাস করার জন্য আমরা বসে থাকি, আর আজকাল সোশ্যাল মিডিয়ায় এটি দেয়া মানে সেটি আবার আরেক ধরনের একটা স্মার্টনেস। আমরা একটু মোশাররফ স্যারের কাছে যাব। স্যার, যেমনটা বলছিলাম যে এই ধরনের খবর প্রকাশে একটা রাজনৈতিক এজেন্ডা থাকে। নিশ্চয়ই আমাদের মনে আছে যে 1/11-এর সময় কিন্তু এই চক্রটিকে আমরা দেখেছিলাম একদম ধরে ধরে এই দুর্নীতির খবর রাতারাতি অনেক বেশি প্রকাশ করা, পরবর্তীতে নানা পর্যায়ে মামলা এবং অনেক বিষয়ের পর দেখা গেল যে তারা কিন্তু আবার খালাস হয়েছে, মামলা থেকে বেঁচে গেছে। কিন্তু ততদিনে কিন্তু রাষ্ট্রে অগণতান্ত্রিক সরকার এসে নানা ধরনের অপকর্ম ঘটিয়ে তারাও কিন্তু বিদায় নিয়ে চলে গেছে। অর্থাৎ এরকম একটা এজেন্ডাও কিন্তু থাকে। মোশাররফ স্যার, অনেক কিছু বাংলাদেশের খুব কাছ থেকে দেখার আপনার সুযোগ হয়েছে, সবকিছু মিলে স্যার কি জানাবেন? প্রথমেই আমি বলতে চাই, বাংলাদেশে মানে গোটা ভারতবর্ষে দুর্নীতির ইতিহাস অনেক পুরানো। সেই মোগল আমল বলেন, ব্রিটিশ আমল বলেন, পাকিস্তান সময় বলেন, প্রত্যেক জায়গায় দুর্নীতি হয়েছে। এই দুর্নীতিতে শুধু সরকারি কর্মকর্তা কর্মচারীরাই জড়িত না, দেশের সাধারণ মানুষও এই দুর্নীতির আশ্রয় প্রশ্রয়ের মধ্যে ছিল। তো এটির কারণ হলো ঔপনিবেশিক শাসন। তারা এসে এক ধরনের মানে পোষ্য তৈরি করে, উচ্ছিষ্ট ভোগী তৈরি করে। তো একইভাবে যখন দেশ স্বাধীন হলো 47 সনে একবার পাকিস্তান হলো, সেই সময়ে 1 বছর যেতে না যেতেই দুর্নীতি মাথাচাড়া দিয়ে উঠল। সবচেয়ে বেশি হয়েছে যখন স্বৈরাচার এসে গেছে, আইয়ুব খান এবং সেই আপনার বিডি মেম্বার, তারপরে উন্নয়নমূলক কাজকর্ম, এগুলির মাধ্যমে দুর্নীতির বিস্তৃতি ঘটেছে। যখন কোনো সামরিক সরকার ক্ষমতায় আসে তখন কিন্তু তারা একটা প্লি নিয়ে আসে যে আমরা দুর্নীতি মুক্ত করব, এবং দুর্নীতি মুক্ত প্রথমে শুরু হয় মার্শাল লর মাধ্যমে, কিন্তু পরবর্তী পর্যায়ে যখন আবার সামরিক পোশাক খুলে ক্ষমতা চলে আসে, এরপরে কিন্তু দুর্নীতির প্রশ্রয় তারাই অনেক সময় দিয়ে থাকে। তো এইভাবে যখন আমরা দেখি যে একটা গণতান্ত্রিক সরকারকে বাদ দিয়ে অগণতান্ত্রিক সরকার আসে, তখন এই দুর্নীতিগুলি
মাথাচাড়া দিয়ে উঠে, এবং এই পর্যায়ে কিন্তু এইরকমই একটা কথা থাকে যে দুর্নীতি আমরা দূর করব। তো আমি যে বিষয়টি আপনি আমাকে জিজ্ঞেস করেছেন যে অগণতান্ত্রিক শক্তি দুর্নীতির বিষয়গুলিকে প্রতিরোধ করবে কিংবা প্রচার করে, প্রচারটা কিন্তু খুবই স্বাভাবিকভাবেই সরকার পতনের জন্য করা হয়ে থাকে। আপনি দেখেন যে বর্তমান সরকার 3 মেয়াদে আছে, প্রথম মেয়াদের পরে দ্বিতীয় মেয়াদের আগেও এইরকম একটা প্রচার হয়েছে, আবার দ্বিতীয় মেয়াদের পরে যখন ক্ষমতায় আসবে, মানে ইলেকশন হবে, সেই সময়ও কিন্তু বর্তমান সরকারের সময়ের দুর্নীতির কথা বলা হয়েছে। কিন্তু এবং মিডিয়াও অনেক সময়, মিডিয়া কিন্তু আমাদের দেশে দুঃখজনক হলেও সত্য যে এই নেগেটিভ খবরগুলিকে খুব প্রাধান্য দিয়ে প্রচার করে। তো এর একটি কারণ হলো তাদের ধারণা যে দেশের মানুষ নেগেটিভ খবরটি বেশি খায়, অর্থাৎ সেই পত্রিকা পড়ে। কিন্তু একটা বিশেষ শ্রেণীর মানুষও আছে যারা দেশের উন্নতির খবর, উন্নয়নের খবর সেটিও দেখতে চায়। তো এখন যে সরকারকে ডিসক্রেডিট করার জন্য একটা গ্রুপ যখন মিডিয়ার আশ্রয় নেয় অথবা মিডিয়াও সেই দিকে যায়, তখন কিন্তু এইগুলি প্রচার হয়। অথচ একটা জিনিস আপনি লক্ষ্য করেন যে বঙ্গবন্ধুর সময়ও দুর্নীতি দেশে হয়েছে এবং বঙ্গবন্ধু সোচ্চার ছিলেন। বঙ্গবন্ধু বলেছেন যে চাটার দল চেটেপুটে সব খেয়ে ফেলতেছে, এবং সেই সময় দুর্নীতির বিরুদ্ধে অভিযানও হয়েছে। পরবর্তী পর্যায়ে সরকারগুলিতেও দুর্নীতির বিরুদ্ধে সরকারের একটা জিরো টলারেন্স অনেক সময়ই থাকে। বিশেষ করে বর্তমান প্রধানমন্ত্রী একেবারে প্রথম থেকেই দুর্নীতি বিরোধী এবং অভিযানে সোচ্চার। আরেকটা জিনিস আপনি লক্ষ্য করবেন, যাদেরকে আপনি এই অনুষ্ঠানেও যাদের ছবি দেখাচ্ছেন, সেগুলি কিন্তু মিডিয়া আপনার বের করে দেয় নাই। সরকার এবং সরকারি সংস্থাগুলি তাদের এই দুর্নীতি অথবা তাদের যেই অনিয়ম, আত্মসাৎ, এইগুলি খুঁজে বের করেছে, খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় এনেছে। স্যার আমি একটু তথ্য দিয়ে মানে একটু যদি সহযোগিতা করতে চাই আপনাকে, যে কথাটা আমরা শুরুতেই বলেছিলাম, এগুলো কিন্তু গণমাধ্যম বের করেনি, এটি কিন্তু বের করেছে একেবারে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে, এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স সরকারের আছে বলেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আব্দুল মালেকের কথা আমরা বলছি, ড্রাইভার, এবং 82 সালে সাভারে তিনি যোগদান করলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি প্রজেক্টে। তারপর তিনি স্বাস্থ্য অধিদপ্তরে ডিজি হেলথের কার্যালয়ে তিনি এলেন, এবং সেই 83, 84, 85 সাল পর্যন্ত একেবারে চতুর্থ শ্রেণী, তৃতীয় শ্রেণী ড্রাইভার অ্যাসোসিয়েশনের তিনি সভাপতি হলেন, এবং বছরের পর বছর তিনি সেখানে থাকলেন। সরকার কতগুলো পরিবর্তন হলো, এবং একবার বিশেষ করে বেগম জিয়ার সেই শাসন আমলে সেটি নিয়ে কথা ওঠায়, একজন এটি নিয়ে প্রতিবাদ করায়, একই সঙ্গে সেই তার সংশ্লিষ্ট যারা মেম্বার সেই তাদেরকে তিনি কাজে যোগদান করলেন, নিষেধ করলেন। একটানা 19 দিন সেই ধর্মঘটটি চলল, অর্থাৎ কোনো ডিজি হেলথের কার্যালয়ে কোনো গাড়ির চালক এলেন না, মানে একেবারে জিম্মি করা যাকে বলে। বছরের পর বছর এরকম করে এই প্রথম আমরা 2020 সালে আমরা দেখলাম যে তাকে আইনের আওতায় আনতে, তাকে ধরতে এবং গণমাধ্যমে এক্সপোজড হতে। তাহলে এই বিষয়গুলো থেকে তো অনেক কিছু বোঝা যায়। মোশাররফ স্যার কি যোগ করবেন? জি, আপনি শুধু হেলথে না, ভূমি মন্ত্রণালয়ে এরকম ঘটনা ঘটেছে, তারপরে খাদ্য মন্ত্রণালয়ে ঘটেছে, আরো অন্যান্য জায়গায়ও ঘটেছে। বিশেষ করে যেখানে নাকি বেশি পাবলিক ডিলিং হয় এবং উন্নয়নমূলক কাজ, ডেভেলপমেন্ট মিনিস্ট্রি, বড় বড় বাজেট থাকে, শিক্ষা মন্ত্রণালয়েও এরকম ঘটেছে। এটির কারণ হলো যে এই ধরনের লোক যারা নাকি এই কাজটা করে, তারা এত ধূর্ত যে তারা প্রশাসনের যারা আছে সিনিয়র অফিসার, তাদেরকেও বিভিন্ন কায়দা কৌশলে হয় তাদেরকে আপনার ভালোভাবে শ্রদ্ধা করলো, তারপরে তাদের কাজ করে দিল, বা এই কোনো সুবিধা দিল, এইসব করে তারা কাছে থাকার চেষ্টা করে, এবং তাদের সমশ্রেণীর যারা ইউনিয়ন বলেন বা অন্যান্য এই তাদের যে গোষ্ঠীটা আছে সেই গোষ্ঠীটাকেও তারা
হাতে রাখে। তো এই যে বিষয়গুলি আছে, এইগুলি কিন্তু পরবর্তী সময়ে সরকার ডিটেক্ট করে এবং মাননীয় প্রধানমন্ত্রীর সময়ে এই ধরনের বহু কেস ডিটেক্ট হয়েছে। তবে আমাদের দেশে এটি কমছে না কেন, সেটি হলো যে এই যে দেখছেন আপনি এখন মিডিয়া তাদের সাক্ষী, অনেকের সাক্ষাৎকার নিচ্ছে, তারপরে এগুলি প্রচার হচ্ছে, কথাবার্তা খবরের কাগজে আসছে। যখন এগুলি বিচারিক আদালতে যাবে তখন কিন্তু দেখা যাবে যে কোনো সাক্ষী নাই। তারপরে এই যে মিডিয়ার যে কাগজপত্রগুলি আছে এইগুলি যে দাখিল করবে এবং এইগুলি তথ্য প্রমাণ দিয়ে সেখানে সাবমিট করা হবে, সেগুলিতে অনেক ত্রুটি থেকে যায়। সেই জন্য বিচার প্রক্রিয়ায় গিয়া অনেকে কম সাজা হয় অথবা সাজা থেকে ছাড়া পেয়ে যায়। সেই জন্য কিন্তু এই যে দুর্নীতির যে আশ্রয় প্রশ্রয় বলছেন, দুর্নীতিটা দেশ থেকে যাচ্ছে না। যদি দৃষ্টান্তমূলক শাস্তি হতো এবং সেগুলি আমরা আবার সাধারণ মানুষ হিসাবে প্রত্যক্ষ করতাম যে এই যে লোকটা ধরা পড়েছে তার এতদিন পরে দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে, তাহলে কিন্তু এই জিনিসটা আরো কম। জি স্যার, আমি আসবো আপনার কাছে। আমার শহীদুল হক স্যারের কাছে অনেকগুলো প্রশ্ন আছে। শুধু স্বদেশ রায়কে একটি প্রশ্নের কথা শুধু মনে করিয়ে রাখবো যে আজকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ব্যাংক ব্যবস্থাপনা নিয়ে একটি অনলাইন অনুষ্ঠান ছিল, সেখানে তারা বলছেন যে সরকার বাংলাদেশ ব্যাংককে অনেক বেশি দুর্বল করে ফেলছে। এরকম একটা সরকারি পলিসি, সরকারি নীতি, মানে কিসের ভিত্তিতে বলছেন সেই ধরনের ফ্যাক্টস ফিগার বা অন্যান্য জিনিসগুলো আনছেন না। আমরাও হয়তো পেলে খুব খুশি হতো। সদস্যরা একটা প্রশ্নের উত্তর যদি আপনি দেন যে জিয়াউর রহমানের সময়ে সোনালী ব্যাংক থেকে কোন শিল্পপতি কোনো রকমের কোনো টাকা ছাড়া বিশাল অঙ্কের টাকা বের করে নিয়ে গেল, কোনো রকমের কোনো পেপারস ওয়ার্ক ছাড়া? নিশ্চয়ই আপনার মনে থাকার কথা। আপনার কাছ থেকে শুনবো, আপনি ভাবতে থাকুন। আমরা শহীদুল হক স্যারের কাছে যেতে চাই। স্যার, আমরা র্যাব এবং পুলিশের নানা ধরনের বিষয়গুলো নিয়ে আমরা বেশ কিছু ইংরেজি এবং একটি পত্রিকার নানান ধরনের খবর আমরা প্রকাশ হতে দেখি এবং নানাভাবে সেটি প্রতিনিয়তই হয়। আজকেও একটি পত্রিকায় তারা বলছেন যে এই ড্রাইভার মালিকের যে তদন্তটি র্যাব করেছে সেটি ঠিক আছে, সেখানে কোনো ভুল নেই। মানে এক ধরনের স্বীকারোক্তি বা এক ধরনের এরকম একটি চিত্র। কিন্তু যারা মালিকদেরকে তৈরি করে কিংবা যারা এই আক্তারদেরকে তৈরি করে সেই সংশ্লিষ্ট বিষয়গুলি যদি পরিষ্কারভাবে জানতে চাই, কোন সরকারের সময়ে তাদের উত্থান পতন, এবং তাহলে সেই প্রশ্নের উত্তর কি হবে? শহীদুল হক, অনেক কথা নিশ্চয়ই আপনার বলার আছে। শহীদুল হক। আপনাকে ধন্যবাদ। আমাকে শুনতে পান? জি, শুনতে পাচ্ছি। এখন আপনি যেটা বললেন যে পত্রিকা র্যাব এবং পুলিশকে নিয়ে অনেক রিপোর্ট করতেছে, ঠিক আছে, পত্রিকা করবে, তাদের স্বাধীনতা আছে, তারা করবে। যখনই কোনো উদ্দেশ্যমূলক ভাবে কোনো একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে করে তখনই প্রশ্ন ওঠে যে তারা কেন এই একটা সংস্থা বা একাধিক সংস্থাকে নিয়ে বারবার এরকম রিপোর্টগুলি করে, সেটা নিয়ে প্রশ্ন ওঠে। আমাদের সেই পত্রিকার প্রতিও এখানে আপনার দুর্নীতি, এটা তো শুধু পত্রিকা বা সাংবাদিক তারা দুর্নীতি থেকে মুক্ত এটাও কিন্তু বলা যাবে না। কারণ তারা যদি ট্রান্সপারেন্সি না নিয়ে, স্বচ্ছতা না নিয়ে কোনো রিপোর্ট করে, সেটাও কিন্তু একটা দুর্নীতি পর্যায়ে পৌঁছায়। দুর্নীতির একটা রোগ আর কি। আপনার যে শুধু অভাব অনটন থাকলে দুর্নীতি হয় তা না। আপনি বহু টাকার মালিক, সে টাকার খালি টাকার যে নেশা, এই নেশা থেকেও তো দুর্নীতি হয়। তো এখন আপনারা যেখানে যারা দুর্নীতি করে, যে করে দুইটা রিপোর্ট আমরা দেখালেন, এখানে আমাদের আমুল আজাদ স্যারও বলছেন যে এক জায়গায় দীর্ঘদিন থাকলে তখন একটা নেক্সাস তৈরি হয়। এই নেক্সাসে ঊর্ধ্বতন কর্মকর্তা, বাহিরের লোক, তাদের সহকর্মী, তাদের মিলে একটা নেক্সাস তৈরি হয়, যেটা অনেক সময় প্রেসার গ্রুপ বলা হয়। এদের বাহিরে কোনো কাজ করা যায় না। তাহলে এই যে সরকারি নীতিতে একটা এক জায়গায় 2 বছর 3 বছর বেশি কোনো থাকা উচিত না। ইন্টার মিনিস্ট্রি ট্রান্সফার অথবা নিজের মিনিস্ট্রি এক অফিস থেকে আরেক অফিসে ট্রান্সফার, এইগুলি যদি না করে তাহলে কিন্তু ওই নেক্সাসটা তৈরি হয়। এখন যতই সরকার চেষ্টা করতেছে, এই যে ডিজিটাল টেন্ডার প্রক্রিয়া যে ডিজিটালাইজড করা হয়েছে, যে ই টেন্ডার, সেই ই টেন্ডারও কিন্তু এখন কিন্তু সেখানে নেক্সাস তৈরি হয়েছে। এখন টেন্ডারের ডকুমেন্ট তৈরি করার সময়, ট্যাঙ্কবার পত্র তৈরি করার সময় যে একটা টেকনিক্যাল কমিটি থাকে, সেই কমিটির সাথে এই যে যারা
এই নেক্সাসে জড়িত তাদেরকে আগে থেকে সব তথ্য দেওয়া হয় যে এই টেন্ডার এই স্পেসিফিকেশন থাকবে, আপনি টেন্ডার যখন এই স্পেসিফিকেশন দিতে হবে, তখন থেকেই শুরু হয়। তখন এই টেন্ডার হইলেও যাই হোক, কিন্তু দেখা গেল যে ওরাই পাচ্ছে। স্যার, মাননীয় প্রধানমন্ত্রীর মন্তব্য যে এত স্বচ্ছতার পর, এত ডিজিটালাইজড করার পরও একই ব্যক্তি কি করে সমস্ত কাজ পায়। জিকে শামীমের কথা বলছি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র কিছুদিন আগে এটা নিউজে এসেছিলেন এবং তিনি বলছেন যে বড় বড় কাজগুলো জিকে শামীম নিয়ে ফেলে রেখেছে। জনগণের দুর্ভোগ বাড়ছে, ভোগান্তি বাড়ছে। এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট, ওয়ার্ল্ড ব্যাংক তাদের টাকায় প্রজেক্টগুলো জিকে শামীম এইরকম পরিস্থিতি করে রেখেছে। তাহলে কোথায় থাকে মান মর্যাদার প্রশ্নটি? শহীদুল হক, মানে এটিও কি অ্যাড্রেস করা দরকার কিনা? না, আমি এখন জিকে শামীম তো নিজে টেন্ডার নেয় নাই, উনি তো অনুমোদন দেয়নি, উনি তো চাবেই টেন্ডার নিতে। যারা টেন্ডার গ্রহণ করবে, তার প্রস্তাব গ্রহণ করবে, তাদেরও তো দেখতে হবে। কিন্তু আমি ওই যেটা বললাম, তারাও কিন্তু অনেক সময় অসহায় হয়ে যায়। এমন একটা সিন্ডিকেট তৈরি হয়, এদের বাড়ি করা যায় না। যে আপনার প্রথম টেন্ডার পছন্দ হলো না, আপনার দাম বেশি অথবা আপনার কোয়ালিটি ভালো না, রিটেন্ডার করবেন। রিটেন্ডার করলে ওই গ্রুপে আসে, ওই ওরা নিজেদের মধ্যে করায় ব্যাস করে, ওরা আবার দেখা যায় এর চেয়ে বেশি দামে আসে। এবং তৃতীয়বার টেন্ডার করবেন, তৃতীয়বার টেন্ডার দেখবেন যে এর চেয়ে বেশি দামে আসে। তখন এই যে আমি বলি পিপিআর এদের এই দুর্নীতি করার, এই সুযোগ করে দেওয়ার জন্য পিপিআরই দেয়। পিপিআর তাদের সেফ দেয়। পিপিআর আমি সব পিপিআর একটা কাজে কিনলাম, আমি খারাপ জিনিস কিনি, ভালো জিনিস মনে করে করলাম। এটা তো আমার সব পিপিআর অনুযায়ী সমস্ত প্রসেস আমি করেছি। কিন্তু পিপিআর এর মধ্যে যে নেক্সাস তৈরি হয়েছে এবং এর বাইরে যে যেতে পারে না যারা কর্তৃপক্ষ, তারাও যে অসহায় হয়ে যায়। আমার একটা অভিজ্ঞতা আছে, আমি যখন পুলিশ কমিশনার ডিএমপি ছিলাম, তখন রেশনের এরকম আমি বারবার 3বার টেন্ডার করেও দেখছি, বারবার প্রতি টেন্ডারে রেশনের দাম বাড়ছে কিন্তু কোয়ালিটি বাড়েনি। আমার ডাইলের দাম বাড়তেছে, কোয়ালিটি বাড়েনি। কিন্তু এখন আমি তো টেন্ডারে ওই পিপিআর বাড়ি যেতে পারছি না, তো বাধ্য হয়ে শেষ পর্যন্ত আমি বেশি দামে নিয়ে নিচ্ছি। এরকম সমস্যা। পিপিআর বিশ্ব ব্যাংকের সাজেশনে পিপিআর করা হয়েছে যে স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি, সততা রাখার জন্য। কিন্তু এটা আমি তো মনে হয় এটা দুর্নীতির জন্য একটা ভালো একটা কৌশল, একটা সেফগার্ড দেওয়া হয়েছে। এটা নিয়ে চিন্তা করা উচিত যে পিপিআর এমন একটা অধিদপ্তর প্রধানকে যদি দায়িত্ব দেওয়া হয় যে তুমি এই জিনিস কিনবা। এখন তো ইন্টারন্যাশনাল আপনি ওয়েবসাইটে গেলে আপনি কোন কোম্পানির দাম কত, এটা দাম পাওয়া যায়। ঠিক আছে, আপনি সেই বাজার কমিটি আছে, আপনি ওয়েবসাইটে যান, সেখানে দেখি, তারপর যারা ঠিকাদার তাদের কিছু। জি স্যার, আমি আসবো আবারও আপনার কাছে, আজাদ স্যারের কাছে একটু যেতে চাই। স্যার, আমাদের মাইন্ডসেট কতটা দায়ী? ধরেন আমরা ধরেই নিয়েছি, বিশেষ করে স্বাস্থ্য ক্ষেত্রে যে কোভিড যখন আসলো এবং যাদের চেহারা আমরা গণমাধ্যমে দেখি, প্রতিদিনই তাদের দেখতে হচ্ছে যে তারা ধরেই নিয়েছিল যে প্রতিদিন 20,000 করে মানুষ মারা যাবে। অর্থাৎ আমরা করোনা পরীক্ষার নামে, ভুয়া টেস্টের নামে যা কিছুই করি না কেন, সেটি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, রাতারাতি সরকার পরিবর্তন হয়ে যাবে, এরকম একটা সুদীর্ঘ পরিকল্পনা থেকে যা খুশি তাই করে ফেলো। পরবর্তীতে সরকারই কিন্তু তাদেরকে ধরলো, সেই কথাটাও কিন্তু মনে রাখা উচিত। তাহলে নৈতিকতার প্রশ্ন কোথায়? আপনার কাছ থেকে শুনবো। একদম ছোট একটা বিরতি নিয়ে ঘুরে আসতে চাই। থাকুন নেটি নিউজের সঙ্গে। বিরতির পর আমার আমন্ত্রণ জানাচ্ছি। আজাদ স্যারের কাছে আমার প্রশ্ন রেখে যাওয়া ছিল যে একটা মাইন্ডসেট তৈরি হয়েছে যে অর্থাৎ যা খুশি তাই করা যাবে, প্রতিদিন কোভিডের কারণে 20,000 মানুষ মারা যাবে, তখন সমস্ত কিছু নিয়ন্ত্রণ বাইরে চলে যাবে, যা খুশি তাই করে যাবে, এমন একটি মাইন্ডসেট ছিল। এটি কতটা দায়ী? এবং এই ধরনের মাইন্ডসেটে যারা বিশ্বাসী তারা তো বসেই থাকে এই সব কাজ করার জন্য। স্যার কি যুক্ত করবেন? না, এরকম একটা মাইন্ডসেট অনেকেরই ছিল যে কোভিডে একদম উজাড় হয়ে যাবে। কিন্তু তার সাথে আমি দুর্নীতির এই কর্মকাণ্ডটাকে আমি খুব মিলাতে চাই না। আর এই যে মালেক রাম 82 সালে জন্ম নিয়ে ধীরে ধীরে বড় হয়েছে। কোভিডের কারণে ধরেন যে এই যে যারা দুর্নীতি করলো, এত নৈতিকতা বিবর্জিত কাজকর্ম, মানে মানুষের স্বাস্থ্যকে এইভাবে জিম্মি রেখে কাজকর্ম করা। আবার আমি এই কথাও বলবো, সেটা হচ্ছে যে অতীতেও আমরা দেখেছি
যে সেই আপনার যখন 43-এর মনন্তর, তখনও দেখা গেছে যে খাদ্য নিয়ে ব্যবসা করে দুর্নীতি করে সেখানে অনেক বড়লোক হয়ে গেছে, অনেক টাকার মালিক হয়ে গেছে। তো এই যে মানুষের নৈতিকতা বিবর্জিত কর্মকাণ্ড, এই নৈতিকতা বিবর্জিত কর্মকাণ্ড, এর ফলে কিন্তু একটা জিনিস আমি বিশ্বাস করি, সেটা হচ্ছে যে মানুষ কমনলি এরকম নৈতিকতা বিবর্জিত কাজকে প্রচন্ড রকম ঘৃণা করে। এবং এই ধরনের লোকজনকে যখন আপনারা মিডিয়ার সামনে নিয়ে আসেন, সরকার ধরে মিডিয়ার সামনে যখন নিয়ে আসেন, তখন এই কাজটা খুব মাল্টিপ্লাইড হয় যে এই নৈতিকতা বিরোধী কাজকর্ম যিনি করবেন তাকে ঘৃণা করতে হবে। বাট সরকারি দপ্তরে আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে তদারকির বিষয়টা। যদি মানে সিস্টেম কিন্তু করা আছে যে কোন কাজটা কখন কিভাবে তদারকি করতে হবে, ইন্সপেকশন করতে হবে। একটা অফিস ইন্সপেক্ট করা, বস অফিস ইন্সপেক্ট করবে এবং নিজের অফিস ইন্সপেক্ট করবে। এই সিস্টেমগুলো যদি আমরা কন্টিনিউয়াসলি আমরা করে যাই, তাহলে আমি মনে করি যে এই দুর্নীতির পরিমাণগুলো কমবে। একই সাথে আরো যে কথাগুলো, সেটা হচ্ছে যে এই চাকুরির বিধিমালা, নিয়ম কানুন, এগুলো কিছু সামান্য পরিবর্তন করে আমি মনে করি সিস্টেমেটিক চেঞ্জ আনা সম্ভব। এটি সরকারি কর্মচারীরাই করতে পারে। আর পলিটিক্যাল উইল ফোর্স তো সবসময় আমরা দেখেছি সরকারি কর্মচারীদের সাথে আছে। এই প্রসঙ্গে একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে যে এই দুর্নীতি, আমি দুর্নীতিগুলোকে আমি প্রশ্রয় বলবো না, কিন্তু দুর্নীতি আছে। এতৎ সত্ত্বেও আমাদের যে অগ্রগতি, এই যে করোনাকালীন সময়ে গত বছর আমাদের 8.15 গ্রোথ রেট ছিল, এই বছর তো মনে করা হয়েছিল যে মাইনাসে চলে যাবে। কোন কোন দেশ তো মাইনাসে গেছে, কিন্তু গতকালকেই না আজকেই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক তারা প্রজেকশন দিয়েছে যে বাংলাদেশে এই বছর জিডিপি গ্রোথ হবে 6.8%। আমরা সবসময় দেখেছি যে এডিবি বা ওয়ার্ল্ড ব্যাংক যা প্রজেকশন করে তার চেয়ে বেশি আমাদের গ্রোথ হয়। আমি ধারণা করি যে আমাদের অ্যাটলিস্ট 7-7.5 তো আমাদের জিডিপি গ্রোথ হবে। দুর্নীতি আছে, কিন্তু দুর্নীতিগুলোকে শক্ত হাতে ধরা হচ্ছে। সামারি হচ্ছে এটা যে স্যার এই কথাটাই যে দুর্নীতি ছিল, দুর্নীতি আছে, কিন্তু এই মুহূর্তে দুর্নীতিকে শক্ত হাতে ধরা হয়েছে। আজকে যখন আমরা কথা বলছি, আমাদের সঙ্গে ডক্টর রশিদ মাহবুব স্যার আছেন। স্যার, 75 জন কর্মকর্তা স্বাস্থ্য মন্ত্রণালয়ের, যারা নানাভাবে এই কোভিডকে নিয়ে ব্যবসা করতে চেয়েছিলেন এবং এই বিপদগ্রস্ত করতে, প্রত্যেককে কিন্তু ধরা হয়েছে। অর্থাৎ এইগুলো যদি আমরা সুশাসনের তালিকায় নিতে চাই, তাহলে কি বেশি বলা হবে কিনা? রশিদ মাহবুব স্যার। না না না, বেশি বলা কম বলা তো না, কথাটা হচ্ছে এই দুর্বৃত্তায়িত যেটা হয়েছে, এটা কিন্তু দায়িত্ব তাদেরকে ব্রিং ইন দ্য বুকস এন্ড ডু দ্য নিডফুল। এবং আমরা খুশি হব যদি এটা যথোপযুক্ত ভাবে তদন্ত সাপেক্ষে তাদেরকে যদি শাস্তি দেওয়া হয়। সুতরাং এটা তো খুশির খবর। আপনারা যে কথাটা আপনার এখানে বারে বারে আসছে, দুর্নীতি ছিল, দুর্নীতি ভবিষ্যতেও থাকবে, কিন্তু বর্তমান সরকারের যে প্রচেষ্টাটা, সে যে ইনিশিয়েটিভটা নিয়েছে, এটাকে অ্যাপ্রিসিয়েট করে নির্মূল করার চেষ্টা করা। আর যেই জায়গাটা আপনারা অনেকেই বলছেন আইন কানুন তদারকি, এগুলো কিন্তু একটু কিছু পরিবর্তন করতে হবে। সেই পরিবর্তনটা ফর দি বেটারমেন্ট অফ দ্য সোসাইটি, ফর দি বেটারমেন্ট, দুর্নীতি মুক্ত করার জন্য। যেমন আজকে আমি আবারও বলবো, আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলি, সেটাও তো কিন্তু তদারকির ব্যাপার আছে। আমি বলছি যে আমি তো শতচ্ছিন্ন একটা চাদরের মধ্যে আছি, রিপেয়ার করে তো এটা হবে না। সুতরাং এটাকে যথাযথভাবে আপনাকে যদি এটাকে রিফর্ম করা যায় অথবা নতুন ভাবে ঢেলে সাজানো যায়, তাইলেও তো আমরা মুক্তি পাবো। অসংখ্য ধন্যবাদ। স্বদেষ্টায় রশিদ মাহবুব স্যার শতচ্ছিন্ন চাদরের কথা বলছিলেন। এখন যদি আপনার কাছ থেকে শুনতে চাই, এই চাদরটিকে শতচ্ছিন্ন কারা করলো, যে প্রশ্নটি এর আগে আপনার কাছে রেখে গিয়েছিলাম, কোন শিল্পপতি এখন অনেক সুনামধন্য, যিনি জিয়াউর রহমানের রেফারেন্সে সোনালী ব্যাংক থেকে একটি মাত্র কাগজে স্বাক্ষর না করে শত শত কোটি টাকা নিয়ে গেলেন? স্বদেষ্টায় ওই শিল্পপতি মানে এই ঘটনাটা আমার জানা নাই, তবে সোনালী ব্যাংকের যে বিষয়টা আমি জানি যে ডান্ডি ডাইং এর লোন হয়েছিল এক রাতে, এবং ডান্ডি ডাইং এর লোনের জন্য আপনার যে ডান্ডি ডাইং এর লোনের জন্য ওই সময় হচ্ছে যে জিএম এর কাছে কাগজপত্র ছিল, উনি তো ওই রাতে অফিসে
ছিলেন না, তার মানে বন্ড ভেঙে তার ওখান থেকে কাগজপত্র বের করে ওই রাতেই তথাকথিত বোর্ড মিটিং করে তখন হচ্ছে লোন দেওয়া হয়েছিল। এটা এটা হচ্ছে মানে আপনারা সবাই জানেন। তাহলে এইটাই যদি হয়ে যায়, সেই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যারা এখন কর্তা ব্যক্তি আছেন, যারা আজকে মিটিং করেছেন যে বাংলাদেশ ব্যাংকের অতি দুর্বল হয়ে যাচ্ছে সরকারের পলিসির কারণে, তাহলে কি সরকারের বাইরে বাংলাদেশ ব্যাংক? তাহলে সরকার বুঝবে না অন্য কেউ বুঝবে যে এটির পলিসি কি হওয়া উচিত? এই প্রশ্নের উত্তরে আপনি কি বলবেন? আপনি ভাবতে থাকুন। মোশাররফ স্যারের কাছে যেতে চাই। স্যার, আমরা বঙ্গবন্ধুর আত্মজীবনীতে যেমনটা পড়ি, অর্থনীতি নিয়ে বঙ্গবন্ধু লিখছেন যে এদেশের অর্থনৈতিক পরিস্থিতি শুধুমাত্র পাট কেন্দ্রিক, অর্থাৎ যখন পাটটি ওঠে তখনই হাতে কিছু কাঁচা পয়সা আসে, বাজারটি ভালো হয়, শাড়ি দু একটি শাড়ি বাড়িতে আসে। এই ছিল মোটামুটি সারা বছরের অর্থনৈতিক চালচিত্র। কিন্তু 47-এ যখন দেশ ভাগ হয়, অর্থাৎ এই অঞ্চলের, আমাদের আজকের বাংলাদেশ, এই অঞ্চলের জিওসি ছিলেন আইয়ুব খান। আপনার কিছুক্ষণ আগের বক্তব্যে আপনি কিছুটা ইঙ্গিত করেছিলেন, এই আইয়ুব খান তখন ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে রাজনীতি, সমাজনীতি, সংস্কৃতি সব কিছুর একটা নিয়ন্ত্রণের চেষ্টা তিনি করতেন, এবং সেটা একেবারে 69 সাল পর্যন্ত তিনি কিন্তু করেছেন। ওই যে মাইন্ডসেট, আইয়ুব খান তার ডায়েরিতে লিখছেন যে অর্থাৎ এদেশের মানুষকে কিছু বিনাশ্রমে এবং প্রয়োজনের অতিরিক্ত অর্থ যেন তেনভাবে দিয়ে দিতে পারলে সব কাজ শেষ হয়ে যায়। অন্যদিকে যারা এই আওতায় আসবে না তাদেরকে ডান্ডা মেরে সব এই সোজা পথে আনতে হয়। আইয়ুব খান এই মন্তব্যের মধ্য দিয়ে কি তাহলে বুঝবো যে দুর্নীতির বীজ আইয়ুব খানই ঢুকিয়েছেন? মোশাররফ স্যার কি বলবেন? আগেও বলেছি যে স্বৈরাচারের মাধ্যমে দুর্নীতিটি পাকাপোক্ত হয়। স্বৈরাচার যখন আসে তখন কিন্তু বলে যে আমি দুর্নীতি রোধ করব, কিন্তু পরবর্তী পর্যায়ে ক্ষমতা দখল করার পরে দেখা যায় যে তারা দুর্নীতিতে নিমজ্জিত হয়। আমাদের যে স্বৈরাচার এসছে বাংলাদেশে, এর মধ্যে যে স্বৈরাচারটি দীর্ঘদিন ছিল, আমি নাম বললেও কেউ কোনো আপত্তি করবে না, রাষ্ট্রপতি এরশাদ, তিনি কিন্তু শেষের দিকে এমন মানে দেশব্যাপী দুর্নীতিকে রাষ্ট্রীয়করণ করে ফেলেছিলেন। তো এখন দেখা যাচ্ছে যে এই যে দুর্নীতি আছে, এটিতে সাধারণ মানুষ থেকে শুরু করে সকলেই, এই যে সরকারি, তারপরে রাজনৈতিক যেসব দল থাকে, সকলেই ইনভলভ হয়ে যায়। এবং এই জিনিসটা কিন্তু একটা রোগের মতো, এবং যখন আরেকজনকে দেখে তখন অন্যরা এটার প্রতি প্রলুব্ধ হয়। তো এটিকে রোধ করার জন্য যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো যে যাকে দুর্নীতিতে অভিযুক্ত করা হবে তার বিচার প্রক্রিয়াটা দ্রুত সম্পন্ন করে তাকে বিচারের শাস্তি দিতে হবে। আমি আগেও বলেছি যে এই শাস্তি প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়ায় তাকে দোষী করা একটু কঠিন কাজ। আপনারা মিডিয়াতে এখন যা দেখাচ্ছেন, সাক্ষ্য প্রমাণ নিচ্ছেন, কথাবার্তা বলছেন, এইগুলি কিন্তু যখন বিচারিক আদালতে যাবে তখন সেগুলি সেখানে প্লেস করা হয় না। হয় এই যে সরকারি উকিলেরও দুর্বলতা থাকে, তারপরে আরো এই নানা কারণে এগুলি যখন বিচার প্রক্রিয়ায় না যায় তখন কিন্তু আর কাউকে দোষী করা যায় না। তো সেই জন্য দেখা যাচ্ছে যে রাজনৈতিক ছত্রছায়ায়, সরকারি ছত্রছায়ায় যদি দুর্নীতি হয় সেটিও কিন্তু প্রবলভাবে বেড়ে যায়। কিন্তু বর্তমান সরকারের সময় আমরা লক্ষ্য করছি, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কিন্তু এইবার ক্ষমতা গ্রহণের পরে যে জিরো টলারেন্স দেখিয়েছেন, এইবার কিন্তু বেশিরভাগ বড় বড় দুর্নীতিগুলি সরকারি প্রচেষ্টায়, আপনিও বলেছেন, অন্যান্য আলোচকরাও বলেছে, আমিও বলেছি যে সরকারি প্রচেষ্টায় উদ্ঘাটন হয়েছে। এখন এই একই কথা আসে যে তাদের যে বিচার, সেই বিচার প্রক্রিয়াটিকে আপনার যত সাক্ষ্য প্রমাণাদি দিয়ে প্রমাণ করা যাবে তখনই
এটি হবে। আরেকটি বিষয় স্যার, আমি ওই বিষয়ে যাওয়ার আগে আমি একটু শহীদুল হক স্যারের কাছ থেকে শুনে নিতে চাই। স্যার, একেবারে মানে এই যে মোশাররফ স্যার যে কথাগুলো বললো, আমরা বিরতির মধ্যেও নানাভাবে সিস্টেম পরিবর্তনের কথা নানাভাবে আলোচনা করছিলাম, আপনার যে অভিজ্ঞতাটা, অর্থাৎ একজন অপরাধী তিনি আদালতে গেলেন, রাষ্ট্রপক্ষের কৌশলীর দুর্বলতাই হোক, আইনের কাগজপত্র ঠিক মতো সাবমিট না করাই হোক, যে কোনো কথাই বলি না কেন, যে ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধীরা যখন বের হয়ে এসে আবারও এই কাজগুলো ঘটায়, আবারও পুনরাবৃত্তি ঘটাচ্ছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে স্বাভাবিক প্রক্রিয়ায় একটি মামলা শেষ হতে যে পরিমাণ সময় লাগে তাতে অনেক বেশি দুর্নীতি এবং অভিযুক্ত অপরাধ করতে আরও বেশি উৎসাহী হয়ে ওঠে। এটিও তো অনেক বড় একটি সমস্যা। শহীদুল হক স্যার, কি বলবেন? ঠিকই বলছেন, এটা তো সমস্যা অবশ্যই, কিন্তু আমার কাছে যে ইনক্লুজন ব্যক্তিকে পানিশমেন্ট দিয়ে কতটুকু দুর্নীতি দমন করা যাবে সেটা পরবর্তীতে দেখা যাবে। কিন্তু রাজনৈতিক শক্তি যদি দুর্নীতি দমনের জন্য একেবারে আন্তরিক চেষ্টা না করে তাহলে এই দুর্নীতি দমন করা খুব কঠিন। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী যেটা করতেছে, উনি তো ওনার দলের কাউকে ছাড়তেছে না, ম্যাক্সিমাম তো ওনার দলের লোকগুলিকে উনি এই দুর্নীতি হোক বা কোনো অপকর্ম হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। ঠিক বঙ্গবন্ধু তাই এই 1972 সনে এই সেপ্টেম্বর মাসেই বঙ্গবন্ধু কিন্তু 23 জন গণপরিষদের সদস্যকে দল থেকে বহিষ্কার করছে, এই 23 জন এমসিএ কে বহিষ্কার করছে। কাজে বঙ্গবন্ধু কন্যা যেভাবে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালাচ্ছে এটা যদি অব্যাহত রাখে, কিন্তু যেহেতু দুর্নীতির বিরুদ্ধে অভিযান করতেছে এই জন্য দুর্নীতির বিষয়গুলি মিডিয়াতে আসতে জনসম্মুখে আসতেছে। আজ যদি এগুলি ধামাচাপা তাহলে তো কোনো দুর্নীতি নাই, এটাই হতো। কিন্তু বঙ্গবন্ধু চাচ্ছে যে দুর্নীতিকে মূলোৎপাটন করার জন্য ওনার যে কমিটমেন্ট যে গুড গভর্নেন্স করা দুর্নীতির বিরুদ্ধে, সেই কাজগুলি উনি করতেছেন, এই ইউনিভার্সাল ইস্তারে ছিল। আর অতীতে যারা সরকার ছিল তারা তো দুর্নীতির বিরুদ্ধে কোনো সরকারে এইভাবে কখনো আমি দেখি নাই যে তারা অভিযান করেছে। বরং যারা বন্দুকের জলে ক্ষমতা আসে তাদের পলিটিক্যাল বেস ফাউন্ডেশন থাকে না, তাদের জনবৃত্তি থাকে না, ধরো তারা কিন্তু তখন এই বিভিন্ন সুবিধাবাদী লোকগুলিকে এনে তাদেরকে দুর্নীতির সুযোগ দিয়ে নানান ভাবে প্রলব্ধ করে তখন তার দল একটা গঠন করে তার রাজনৈতিক শক্তি করতে চায়। এইভাবে দুর্নীতি আস্তে আস্তে পুরো একটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়ায় যায়। আপনি দেখেন জিয়াউর রহমান আসামে যারা জিয়ার হাতকে শক্তিশালী করতে গেছে, অনেক রাজনীতিবিদ গেছে, কিন্তু তাদের নীতি নৈতিকতা কোনো কিছু ছিল। একজন রাজনীতিবিদ সে যদি জনগণের নেতা হয়, সে একজন সামরিক সরকারের কাছে কেমনে যায়, ঠিক জিয়া এরশাদ আমলও তাই। কাজে এই যে বিএনপি এবং এরশাদের যে দুর্নীতির শিকড় যেভাবে গেড়ে গেছে, সেই শিকড় তুলতে এখন শেখ হাসিনা বহুত কষ্ট করতে হচ্ছে। হঠাৎ করে এটাকে দুর্নীতিমুক্ত করতে পারবেন না। বিশ্বে কোনো দেশেই দুর্নীতিমুক্ত না। এখন এই যে আপনার টিআইপির কথা বলেন, টিআইপি যতই বিতর্কিত তাদের অ্যাসেসমেন্ট বিতর্কিত, তবুও তারা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক একটা অ্যাসেসমেন্ট করে, এবং সেখানে দেখা যায় যে সবচেয়ে দুর্নীতি কম যেই দেশ, আপনি ধরুন ফিনল্যান্ড, ডেনমার্ক বা নিউজিল্যান্ড, তারাও কিন্তু পয়েন্ট পায় কত 87-88 পায়, তারাও কিন্তু 100 পয়েন্ট পায় না। 100 হইলে করে দুর্নীতি। কাজে দুর্নীতির বিরুদ্ধে অভিযান যেটা মুখে বললে হবে না, যেটা বর্তমান সরকার করতেছে, এইটা যদি অব্যাহত রাখে পরবর্তীতে যে সরকার আসবে সেই যদি আসে তখন আস্তে আস্তে এগুলি কমবে। জি, আমি একটু সদস্যরায় আপনার কাছে মানে অনেক বিষয় জানার আছে আমার কাছে। প্রথম কথা হচ্ছে যে আমি একেবারে ট্যাঙ্ক নিয়ে সেনাবাহিনীর সদস্য নিয়ে বঙ্গবন্ধুর বাড়িতে যেয়ে গুলি করে সবাইকে মেরে ফেললাম, মানে এইটা আমি দুর্নীতির পর্যায়ে আনবো কিনা, কিংবা 21শে আগস্টে প্রকাশ্যে আমি গ্রেনেড মেরে একটা রাজনৈতিক দলকে শেষ করে দিলাম, এটা কি তাহলে বড় দুর্নীতির মধ্যে পড়বে কিনা? যদি তাই হয় তাহলে সেই দুর্নীতির বিচার কে করবে? আপনার কাছ থেকে শুনবো। সময় বেশি দিতে চাই আপনাকে, একদম ছোট একটা বিরতি নিয়ে ফিরতে চাই। নিচে ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন। দর্শক, আমরা একেবারে শেষ ধাপে চলে এসেছি। সদস্যরায় প্রশ্ন আপনার কাছে আগেই করা ছিল, কি বলবেন? প্রশ্ন করা আছে, আমি প্রশ্নের উত্তর দিচ্ছি। আসলে আপনি যে দুটো ঘটনার কথা বলেছেন, হচ্ছে ঘটনা দুটো বাস্তবে গণহত্যা, জেনোসাইড। আপনার হচ্ছে 15ই আগস্ট এবং 21শে আগস্ট, এই দুটো ঘটনার উদ্দেশ্য ছিল মানে একটা মানে
একটা রাজনৈতিক শক্তিকে নিশ্চিহ্ন করে দেওয়া। আমাদের গণহত্যার সঙ্গে বলে যখন একটা বিশেষ গোষ্ঠী বা শক্তিকে নিশ্চিহ্ন করার চেষ্টা হয় সেটা গণহত্যা। কিন্তু আপনি যে কথা বলেছেন এটা সঠিক এই কারণে যে এই দুটো ঘটনার ভিতর দিয়ে প্রতি ক্ষেত্রেই দেখা গেছে, আমরা যদি ধরি 1975-এর 15ই আগস্টের ঘটনা, 15ই আগস্টের ঘটনার ভিতর দিয়ে রাষ্ট্রের সামরিক এবং বেসামরিক কাঠামো ভেঙে যায় এবং তার ভিতর নানান বিশৃঙ্খলা আসে এবং যখনই রাষ্ট্রের কাঠামোগুলো ভেঙে যায় এবং তার ভিতর বিশৃঙ্খলা আসে তখন অনেকেই অনেক অবৈধ সুযোগ সুবিধা নেওয়ার সুযোগ পায় এবং এখান থেকে একটা দুর্নীতি শুরু হয়। ঠিক একই অবস্থা দেখেন যে আপনার 21শে আগস্টের ঘটনা, আপনার 21শে আগস্টের ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী স্বয়ং ঘটনাকে উৎসাহিত করছে, মনিটর করছে এবং যারা ঘটনা ঘটিয়েছে তাদেরকে উনি সেভ করছেন, আশ্রয় প্রশ্রয় মদত সবই দিচ্ছে। আমরা একেবারে হাতে সময় কম, আজাদ স্যার আপনাকে দিয়ে অনুষ্ঠান শেষ করব, তার আগে আমি 1 মিনিট সময় দিতে চাই মোশাররফ স্যারকে। স্যার, আমরা যখন গ্রামের বাড়িতে চাই পদ্মা সেতুর মানে একেবারে কাছ দিয়েই যেতে হয়, পদ্মা সেতুটি আমরা দেখি এবং এই পদ্মা সেতুর একটি টাকাও ছাড় হয়নি, তখন যে পরিমাণ দুর্নীতির অভিযোগ এদেশের গণমাধ্যম, এদেশের মেইন স্ট্রিমের দাবিদার দুটি পত্রিকা যেভাবে এনেছে জাতির ইতিহাসে, সেটিও কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক হিসাবেই কিন্তু চিহ্নিত। সবকিছু মিলে সেই নোবেলজয়ী যারা সেই নানাভাবে ষড়যন্ত্র করেছিলেন, দুর্নীতির ধোঁয়া তুলেছিলেন, এটা কি এই মুহূর্তে তাদেরটা দুর্নীতি বলবো কিনা? মোশাররফ স্যার কি বলবেন? আপনি লক্ষ্য করবেন যে দুর্নীতির অভিযোগ যখন পদ্মা সেতুতে উঠে, এর আগেই দেশীয় অর্থায়নে 1500 কোটি টাকা আমি বা আমার অফিস খরচ করেছি। সেখানে কিন্তু দুর্নীতির তেমন কোনো অভিযোগই উঠেনি। আপনার টেন্ডার প্রক্রিয়া বলেন, তারপরে বিল পেমেন্ট বলেন, শুধুমাত্র কিছু কিছু ক্ষেত্রে ল্যান্ড অ্যাকুইজিশনে বলা হয়েছে যে স্যার আমি একদম শেষ পর্যায়ে রয়েছে, অর্থাৎ সেই সময়ে যারা ষড়যন্ত্রটি করলো, অর্থাৎ সেই নোবেল বিজয়ী এবং কয়েকটি দৈনিক, এটিকে এই আজকের বাংলাদেশে দাঁড়িয়ে পদ্মা সেতুর দিকে তাকিয়ে সেই সময়কার কর্মকাণ্ডকে কি দুর্নীতি বলবো? কি বলবেন? স্ট্রেট কথা স্যার, একেবারে। অবশ্যই যারা অভিযোগগুলি করেছে এবং এই মিথ্যা অভিযোগ বিশ্ব ব্যাংককে বিশ্বাস করানোর জন্য প্রলুব্ধ করেছে, তারাই কিন্তু আসলে দুর্নীতিবাজ। কারণ এটা একেবারে স্পষ্ট। আমার যে পদ্মা সেতু সততা ও আত্মবিশ্বাসের বিজয়, এই গ্রন্থটিতে এই বিষয়গুলি আমি সুস্পষ্টভাবে উল্লেখ করেছি যে এই একটা স্বার্থ সিদ্ধির জন্য, সরকার পতন করানোর জন্য, সরকারকে দায়ী করানোর জন্য, দোষী করার জন্য, মাননীয় প্রধানমন্ত্রী এবং তার পরিবারকে দোষী করানোর জন্য এই একটা প্লট সেই সময় করা হয়েছে, যাতে পদ্মা সেতুটা ওই সরকারের আমলে না হয়, পরবর্তী সময়ে যাতে দ্বিতীয় মেয়াদে এই সরকার ক্ষমতায় আসতে না পারে, এই ধরনের একটা প্লট নিয়ে। আমার অনুষ্ঠান শেষ করতেই হবে। আমি 30 সেকেন্ড সময় শহীদুল হক স্যারের জন্য বরাদ্দ এবং আজাদ স্যারকে দিয়ে অনুষ্ঠান শেষ করব। শহীদুল হক স্যার 30 সেকেন্ড সময় পাবেন। না, আমি যে কথা বললাম যে দুর্নীতির বিরুদ্ধে যে অভিযান চলছে, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে করছে, এইটা অব্যাহত রাখতে হবে। যে যাই বলুক, এটা অব্যাহত রাখতে হবে এবং সাধারণ জনগণ এবং যারা সচেতন নাগরিক তাদের বুঝতে হবে যে দুর্নীতির বিরুদ্ধে সত্যিকার ভাবেই অভিযান চলছে এবং যারা এই নানা রকম বিকল্প চিন্তা ভাবনা করে প্রচার করে এবং তার রাজনৈতিক উদ্দেশ্যে যে সরকার তার দল সব দুর্নীতিবাজ হয়ে গেছে, তাদেরকে কাউন্টার দিতে। অসংখ্য ধন্যবাদ। আজাদ স্যার, আপনাকে দিয়ে শেষ করব, শেষ কথা আপনার হবে স্যার। শেষ কথা হচ্ছে যে এই যে দুর্নীতি বা যে মালিক কিন্তু একদিনে মালিক হয় নাই। মিডিয়া কিন্তু প্রতিনিয়ত এই অফিসগুলোতে যায়, মিডিয়া কিন্তু বারান্দায় কান পাতলেই মালিকের কাহিনী শুনতে পায়। তারপরে মিডিয়ারও কিন্তু একটা রোল আছে। এই মিডিয়া, আমি অনুরোধ করব যে মিডিয়াকে আমরা বড় শক্তিশালী মনে করি দেশ পরিচালনার ক্ষেত্রে। মিডিয়া যদি তার রোলটা ঠিক মতো প্লে করে, এবং একটা
স্যার একদমই সময় হাতে কম আজকে। আবারও সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের আয়োজন এখানে শেষ করতে চাই। এই অনুষ্ঠানটি রাত 1:10 পুরো প্রচারিত হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।